প্রথমেই নিউজ বাংলার দর্শকদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে আমরা রয়েছি একেবারে অনারারি কনসুল রিপাবলিক অফ বেলারুসের যিনি অনারারি কনসুল, তার সাথে কিন্তু আমরা রয়েছি সীতারাম শর্মা। মানে ওনার যদি ডেজিগনেশন বলতে যাই তাহলে আজকের দিন কেন, এপিসোড কেন, একটা বইয়ের প্রায় পুরো 100টা যদি পৃষ্ঠা থাকে তাহলে সেই 100টা পৃষ্ঠার মধ্যে 99টা পৃষ্ঠাই ওনার ডেজিগনেশনে কিন্তু ভরে যাবে। সেই জায়গা দাঁড়িয়ে এতগুলো ডেজিগনেশন আমরা যাব না। ওনাকে প্রথমেই আমরা নিউজ বাংলায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমরা ওনার সাথে আজকে বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়, ইউনাইটেড নেশনসের বিভিন্ন বিষয়, একই সঙ্গে উনি মানবাধিকার নিয়ে বিভিন্ন ধরনের বহু কাজ করে চলেছেন, সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করব। কি বলবেন? আমরা কিন্তু জানি যে আপনি বহুদিন ধরে রাষ্ট্রসংঘের সাথে যুক্ত এবং একই সঙ্গে আপনি মানবাধিকার নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে চলেছেন। কি বলবেন এই যদি এক্সপিরিয়েন্স আপনার একটু যদি আমাদের সাথে শেয়ার করেন? বলতে গেলে ইউনাইটেড নেশনস হচ্ছে আমার, ইউ ক্যান সে মাই ফার্স্ট লাভ। আমি প্রায় লাস্ট 40 বছর ধরে অ্যাজ এ ভলেন্টিয়ার আমি ইউনাইটেড নেশনসের জন্য কাজ করছি। অ্যাজ এ ভলেন্টিয়ার এই জন্যে বিকজ টোটালি ইটস এ ভলেন্টারি ওয়ার্ক, অ্যান্ড যেখানে বেসিক্যালি ইউনাইটেড নেশনস যেটা আছে তাদের মেইন ইস্যু হচ্ছে ইউনাইটেড নেশনস সম্বন্ধে লোকরা খুব জানে না। তো আমাদের কাজ হচ্ছে টু এডুকেট পিপুল অ্যাবাউট দ্য অবজেক্টিভস অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ দ্য ইউনাইটেড নেশনস। আমি সবসময় এটাতে বিশ্বাস করি, যদি মানুষ ইউনাইটেড নেশনসকে সাপোর্ট না করে তাহলে ইউনাইটেড নেশনস লাইক লিগ অফ নেশনস যেরকম ফেল করলো সেরকমই ইউএনও ফেল করে যাবে। সেই জন্যে এটা খুব দরকার, যাতে তার জন্যেই একটা ওয়ার্ল্ড বডি, আমাদের ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড বডি, ওরা একটা ডিসিশন নিল কি একটা অর্গানাইজেশন ওরা তৈরি করলো, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইউএন অ্যাসোসিয়েশন। তাদের কাজ হচ্ছে প্রায় 130টা ব্রাঞ্চ আছে, মানে 130 দেশে এটা আলাদা আলাদা ন্যাশনাল ইউএন অ্যাসোসিয়েশনগুলো রয়েছে। ওদের মেইন কাজ হচ্ছে টু এডুকেট পিপুল, টু ইনফর্ম পিপুল অ্যাবাউট দ্য প্রিন্সিপালস অ্যান্ড দ্য পারপাস অফ ইউনাইটেড নেশনস। ওরা কী কাজ করছে, কোথায় ফেল করছে, কোথায় কী কাজ করা দরকার, আরও কোথায় ওরা কাজ করতে পারে। সেই জন্যে এই কাজটার মধ্যে আমরা হচ্ছি তার আমি 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 বিগিনিং থেকে লাইক at the different level, I was the Deputy Secretary General of the World Federation of UN Association in Geneva. I was now the chairman of the Indian Federation of UN Association in Delhi. I'm also the chairman of the West Bengal Federation of UN Association. আমাদের এটা নিয়ে আমাদের পার্টিকুলার এবং দ্য ইউথ আমরা এটা নিয়ে কাজ করি। আমি নিশ্চয়ই প্রায় 30-40 বছরে মিনিমাম 100, আরও বেশি হবে, 100 সেমিনার সিম্পোজিয়াম করেছি অন দ্য ইউনাইটেড নেশনস সাবজেক্ট নিয়ে। আর প্রায় ধরুন 40টা মডেল ইউএন অ্যাসেম্বলি করেছি এখানে স্কুল আর কলেজে। কলকাতার কোনো স্কুল কলেজ নেই যেখানে আমরা ওদের সঙ্গে মিলে আমাদেরকে ডেকে মডেল ইউএন অ্যাসেম্বলি করেছি, ওদেরকে জানিয়েছি কি ইউএন কী আছে এখানে। এইসব করার পরেও কিন্তু আমার একটা ধারণা আছে কি ইউএন ইজ নট এ ভেরি সাকসেসফুল বডি। এটা লোকরা বলে আপনি তো ইউএনের সঙ্গে এত যুক্ত আছে, তার সত্ত্বেও আপনি বলছেন এই কথাটা বলছেন। আমরা শুধু বলছি না, আমি তো একটা সেমিনার করেছিলাম ইউএন ইজ ডেড, সেন্ট জেভিয়ার্স কলেজে করেছিলাম। তো তাদের লোকরা বলে এটা এই কী। তারপরে কিছুদিন আগে মিটিং হলো আমাদের, গত মাসেই হয়েছে, ওইখানে স্বগত রায় এসেছিলো, ও আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট আছে। তো এসেও একটা কথা, ভালো কথা, দামি কথা বললো কি দ্যাট এই গভর্নমেন্টে ইউনাইটেড নেশনসের যে ভ্যালু কিংবা দাম, তার ইম্পর্টেন্সটা কমে গেছে। তার জন্যে ও বললো কি একটা কথা যেটা আমি খুব পছন্দ করলাম। আগে কি হতো, আমাদের ইউএনের জেনারেল অ্যাসেম্বলি বেকুন কনফারেন্স হতো, তাতে ইন্ডিয়া থেকে ডেলিগেশন যেত, ডেলিগেশন কনসিস্টিং অফ দ্য মেম্বার অফ পার্লামেন্টস। ওটা লাস্ট 6 বছর ধরে বন্ধ করে দেওয়া হয়েছে। আই এম ভেরি হ্যাপি, এই কথাটা উনি মিটিংয়ে তুললেন, এবার আমাদের কনফারেন্সে তুললেন। এখানে আমরা তারপরেই তার 3 মাসের মধ্যেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ডিসিশন নিল যে এই বছর ওরা ডেলিগেশন পাঠাবে। ভেরি গুড, উই আর ভেরি হ্যাপি। আমি ক্লেম করব না যে এটা আমাদের জন্যে হলো কিংবা আমাদের প্রেসিডেন্ট বললো সেই জন্যে হলো, কিন্তু হয়েছে, এটা খুব ভালো কথা যে গভর্নমেন্ট ডিসাইড করেছে।
তো আমি এখনও ফিল করছি, দেখুন যদি ইউএনকে আনলেস পিপুল সাপোর্ট না পায় তাহলে ইউএন থাকবে না, বাঁচবে না, কিংবা ওরা করতে পারে না। আমি কেন বলছি ইউএন ফেল করেছে? ইউএনের মেইন অবজেক্টিভ ছিল টু সেভ দ্য সাকসিডিং জেনারেশন ফ্রম দ্য স্কার্জ অফ ওয়ার। দ্যাট ওয়াজ এর মেইন অবজেক্টিভ মেনশন ইন দ্য চার্টার। হয়েছে কি, তারপরে নিশ্চয়ই থার্ড ওয়ার্ল্ড হয়নি, এটা আমরা মানি, কিন্তু লাস্ট 40 ইয়ার্সে প্রায় 100 ছোটো বড়ো ওয়ার হয়েছে। আর এই ছোট বড়ো ওয়ার সব মিলিয়ে প্রায় 20 মিলিয়ন পিপল দে হ্যাভ লস্ট দেয়ার লাইফস। আজকে ইউএন ফেল করছে বিকজ আজকে আপনারা জানেন এখন যে কঙ্গোতে যা হচ্ছে, ইরান ইরাকে যেটা হলো, কিংবা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই যে রাশিয়ার ইউক্রেন যেটা চলছে, কিছুই করতে পারছে না। আর করতেই পারছে না। মজার কথা হচ্ছে আপনি কোথাও ইউএনের নাম দেখছেন না, কোথাও ইউএনের কোনো অ্যাকশন দেখছেন না, অ্যাক্টিভিটি দেখছেন না। এটা কোনো আগে এটা হতো না। আর মানে হচ্ছে কি, এখন আস্তে আস্তে ইউএনের ভ্যালুটা কমে যাচ্ছে, ইউএনের ইম্পর্টেন্সটা কমে যাচ্ছে। লোকরা এখন কী করছে, বড় যারা পাওয়ার আছে ওরাই সব ঠিকঠাক করে নিচ্ছে। ওরা যদি চায় তাহলে ওয়ার হবে, ওরা যদি না চায় তাহলে ওয়ার হবে না। আজকে রাশিয়া যদি ডিসাইড করে কি আমাদের এই ইউক্রেন ওয়ারটা শেষ করব, কালকে একদিনের মধ্যে করতে পারে। সেই জন্যে আস্তে আস্তে ইউএনের ইম্পর্টেন্সটা কমে যাবে। আর আমি ফিল করি আরও ইন কামিং ইয়ার্স ইউএনের দামটা আরও কমবে। লোকরা সব নিজে বড় বড় দেশরা যারা আছে ওরা ডিসাইড করবে। তার একটা রিজন আরও আছে কি, ইউএন ইজ নট এ ডেমোক্রেটিক বডি। ইউএন যে বডি আছে তার মধ্যে ওদের শুধু একটা বডি আছে, জেনারেল অ্যাসেম্বলি, যেখানে ইচ মেম্বার ইচ ভোট, মানে প্রত্যেক মেম্বার একটা ভোট আছে, কিন্তু ওর কোনো পাওয়ার নেই, ওর কোনো রাইট নেই। রাইট আছে কার? সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিলে কি আছে, ওখানে 5 জন যারা পার্মানেন্ট মেম্বার আছে, যারা ভিটো পাওয়ার ইউজ করছে। লাইক ইন লাস্ট 45 years 240 times veto has been used, making UN almost important কিছু করতে পারছে না, যেখানে করলে ওখানে ভিটো করে দিচ্ছে। তো আজকে এই যে 5টে যেটা আছে, এইটা হয়ে গেছে বোর্ড অফ ডাইরেক্টরস অফ ইউনাইটেড নেশনস। এরা যদি চায় তাহলে কিছু হবে। লোকরা বলছে চেঞ্জ করছে না কেন? তো চেঞ্জ করতে গেলে চার্টারটা চেঞ্জ করতে হবে। চার্টার চেঞ্জ করতে গেলে ওইখানে ইউনানিমাস যদি না হয় তাহলে হবে না। আর এইখানে কোনো অসুবিধার ক্লজ এলে এই 5টে দেশের মধ্যে যে কোনো একটা দেশ যদি ভিটো করে দেয়, কিছু করা যাবে না। সেই জন্য কোনো চার্টারকে চেঞ্জ করাও খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এইসব নিয়ে ওভারঅল যেটা আছে, ইউনাইটেড নেশনসের একটা ক্রাইসিস আমরা ফেস করছি। বাট তা সত্ত্বেও আমি একটা কথা বলতে চাই, যেটা ইম্পর্টেন্ট কথা, দেয়ার ইজ নো অল্টারনেট টু ইউনাইটেড নেশনস। আজকে আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরু বলেছিলেন কি, যদি আমাদের ইউএন যদি না থাকে তাহলে আমাদেরকে ইউএনের মতনই কোনো অর্গানাইজেশনটা করতেই হবে। কেন? বিকজ উই নিড ওয়ান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। একটা কথা নিশ্চয়ই আছে, কিছু কিছু ইস্যুতে ইউএন অনেক কাজ করেছে, অনেক তার দামি কাজ করেছে। তো আজকে এটা নিয়ে করতে গেলে, লাইক হিউম্যান রাইটসের কথা যেটা আপনি বললেন, সেটা নিয়ে আজকে হিউম্যান রাইটসের কথা আর কে বলবে? ইউএন ছাড়া আর কে বলবে? কেউ তো বলতে পারবে না। ওরাই এটাকে ইস্যুকে রেজ করে, ওরাই হিউম্যান রাইটস কমিশন করেছে, ওরাই হিউম্যান রাইটসের, আমরা এখন 10th of December আমরা হিউম্যান রাইটস ডে অবজার্ভ করবো আমরা। তো আমরা এটা নিয়ে ইউএনের দামটা আমি কম করছি না, তার ইম্পর্টেন্সটাও কম করছি না, কিন্তু ও খুব জায়গায় সাকসেসফুল হচ্ছে না, অনেক জায়গায় ক্রাইসিস ফেস করছে। আমরা আপনি এক্ষুনি ওয়ারের কথা বললেন, সেখানে আমরা ওয়ারে গিয়ে কিন্তু দেখছি যেখানে দাঁড়িয়ে রাশিয়া ইউক্রেন, একই সঙ্গে ইসরায়েলও বলছে, কখনো বলছে থামবো, কখনো থামবো না, এরকম একটা পরিস্থিতি। সেখানে দাঁড়িয়ে মানবাধিকারকে ঠিকঠাকভাবে রাখার জন্য এবং পুরো যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে পরিবেশ সেটাকে ঠিকঠাক রাখার জন্য কিভাবে কাজ করা দরকার বলে আপনি মনে করছেন? মানে কী করলে এটাতে আরও আমরা এগিয়ে যেতে পারবো বা মানবাধিকারটা আর লঙ্ঘিত হবে না? দেখুন, একটা কথা বলি আপনাকে, উই আর নট লিভিং ইন আইডিয়াল ওয়ার্ল্ড। World itself is like, it is power driven. It is driven by the major powers আমাদের। আর এই অবস্থাতে আমি খুব আশা করছি না। আজকে ইকোনমি যেটা আছে না, দ্যাট ইজ কন্ট্রোলিং দ্য হোল ওয়ার্ল্ড। যার কাছে টাকা আছে, যার কাছে রিসোর্সেস আছে, আজকে আমেরিকা, এক সময় তো আমেরিকা ওয়াজ দ্য সিঙ্গল মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, বাট টুডে ইজ দ্য ফার্স্ট কান্ট্রি। ওরা যদি চায় সেটাই হবে। তারপরে হলো আমাদের পোলার বলতে গেলে
आपका सिंगल पोलर कंट्री ছিল এক সময় আমেরিকা, তারপরে হলো বাইপোলার, দেখেন রাশিয়া আর আমেরিকা দুটো বড় হলো। এইখানে লোকরা বলে উই নিড হিউম্যান রাইটসকে বাঁচাতে গেলে উই নিড মাল্টিপোলার ওয়ার্ল্ড। মাল্টিপোলার ওয়ার্ল্ড যদি না হয় তাহলে আরও যদি 4-5টে বড় বড় কান্ট্রি তাদের ওরা না থাকে, না একটা রোল না প্লে করে, তাহলে খুব মুশকিল। হিউম্যান রাইটস নিয়ে, হিউম্যান রাইটস ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল ইস্যু, কিন্তু কোশ্চেনটা হচ্ছে হিউম্যান রাইটসের ব্যাপারে কি লোকরা বলছে কার হিউম্যান রাইটস, এটাও লোকরা কোশ্চেন রেজ করে কার হিউম্যান রাইটস আছে। হিউম্যান রাইটস আর দ্য ওনলি রিসোর্সেস পিপল, ওনলি ফর দ্য রিচ পিপল অর ফর দ্য পুয়ার পিপল, সেইগুলো সেটাও ভাবতে হবে, সেটাও দেখতে হবে আমাদেরকে। তো অন দিজ ইস্যুজ আর হিউম্যান রাইটসকে তো আজকে যে যেখানে পার্টিকুলারলি যারা যেখানে বেশিরভাগ যারা সাফার করছে অল পুয়ার কান্ট্রিজ, যাদের কাছে রিসোর্সেস নেই ওরাই বেশিরভাগ সাফার করছে। একেবারেই আপনি একটু আগেই ইউএসএর কথা বললেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখলাম যে ইউএসএ কিন্তু ইউনাইটেড নেশনসে যথেষ্ট কর্তৃত্ব ফলায় এবং যথেষ্ট কর্তৃত্বের সঙ্গে এখনও পর্যন্ত মানে যেটাকে বলা যায় কর্তৃত্ব ফলিয়ে কাজ করে চলেছে। সেখানে দাঁড়িয়ে ট্রাম্পের এইভাবে নতুনভাবে জেতাটা, এটা কি হিউম্যান রাইটসের ক্ষেত্রে কোনো নতুনভাবে পরিবর্তন আনবে বা কী ভাবছেন এটা নিয়ে আপনারা? দেখুন, ইউনাইটেড স্টেটস ইজ এ ভেরি বিগ কান্ট্রি, ভেরি রিসোর্সফুল কান্ট্রি। ইভেন টুডে they contribute majorly to the United Nations. ও আমেরিকা ছাড়া ইউনাইটেড নেশনসের টাকাই থাকবে না, কিছু কাজই করা যাবে না, সেই জন্যে ইউএসএকে বাদ দেওয়া যাবে না, নো ডাউট। কিন্তু ইউএসএর একটা প্রবলেম আছে, ওরা দে বিলিভ অনলি ইন দেয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। একটা কথা, ন্যাশনাল ইন্টারেস্ট, ওটা ওদের কাছে ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে বিগেস্ট, বাকি সব কিছু করা। ওর তো হিউম্যান রাইটস যখন নিজের দরকার হলে তো হিউম্যান রাইটসের জন্য লড়ে যাবে, আর যখন দেখবে কি যেখানে ও রয়েছে ওইখানে হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, ও পাত্তাই দেবে না, ইউএনকেও পাত্তা দিতে দেবে না, ওখানে ভিটো করে দেবে, কিছু করে দেবে। সেই জন্যে প্রত্যেক কান্ট্রির কি আছে ন্যাশনাল ইন্টারেস্ট যেটা আছে দ্যাট ইজ সুপ্রিম, দ্যাট ইজ সুপ্রিম। আজকে ইন দ্য ইস্যু অফ দ্য ওয়েদার ইজ ইস্যু অফ দ্য ইকোনমি অর অফ দ্য হিউম্যান রাইটস, যেখানে আজকে আমাদের ইন্ডিয়াতে আজকে যেটা রয়েছে আমাদের এখন যে গভর্নমেন্ট কিংবা লাস্ট কয়েক বছর ধরে যে গভর্নমেন্ট আছে, ওরা এই কথাটা বুঝেছে কি আমাদেরকে আমাদের নিজের ন্যাশনাল ইন্টারেস্ট ইজ সুপ্রিম। আমার যদি ন্যাশনাল ইন্টারেস্ট যদি না হয় তাহলে কোনো লাভ নেই। আপনি যতই বড় বড় কথা বলুন, বাট সুপ্রিম ইজ ইউর ওন ন্যাশনাল ইন্টারেস্ট। এইখানেই হিউম্যান রাইটস যেটা আছে মার খাচ্ছে, অনেক জায়গা মার খাচ্ছে করার জন্যে। আজকে যদি আমি শুধু আমার সম্বন্ধেই যদি ভাবি, তাহলে আমি আপনার সম্বন্ধে ভাববো না, আমি দেখবো আপনার যদি হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে হোক, আমারটা তো ঠিক চলছে। তো এই জন্যই বিশ্বে এত যুদ্ধ হচ্ছে। আজকে আমাকে বলুন কি জাস্টিফিকেশান আছে এই যেটা ইউক্রেন আর রাশিয়ার যে ওয়ার চলছে, আর এই ইউক্রেন রাশিয়ার ওয়ার যেটা চলছে, এটা চাইলে তো রাশিয়া দুদিনে শেষ করতে পারে, ও শেষ করছে না। রাশিয়া ইজ সাচ এ পাওয়ারফুল কান্ট্রি, মিলিটারিলি ভেরি পাওয়ারফুল কান্ট্রি, অলমোস্ট কম্পেয়ারেবল টু ইউএসএ। তার সত্ত্বেও কিন্তু ওরাও ওয়ারটা বন্ধ করতে চায় না, আমেরিকাও বন্ধ করতে চায় না। এদের যে বড় বড় দেশ যারা আছে না, ওদের ভেস্টেড ইন্টারেস্ট আলাদা থাকে। ওদের যদি হয় কি ঠিক আছে এটা চলুক, ওয়ারটা চলুক। কোশ্চেন হচ্ছে ন্যাটো, এইটা ব্যাপার ছিল। আমেরিকা চেয়েছিল ন্যাটোতে অনেক কান্ট্রিকে নিয়ে ন্যাটো মেম্বার করতে, যাতে ন্যাটোর খুব পাওয়ারফুল হয়ে যাবে, তাতে আমেরিকার লাভ হবে। এখানে কয়েকটা কান্ট্রি অলরেডি ন্যাটো জয়েন করেছে। এজ চেয়েছিল ইউক্রেনও ন্যাটো জয়েন করুক, আর ইউক্রেন ন্যাটো জয়েন করতে যাচ্ছিল, সেটা নিয়ে আমেরিকা বলে এটা আটকাতে হবে, আটকাবার জন্য এইসব যুদ্ধ করা হলো, আর এটা চলছে। আজকে দেখুন কত লোক মারা গেছে, কত ইনোসেন্ট লোক মারা গেছে, বাচ্চারা মারা গেছে। বাট ডু ইউ ফাইন্ড দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ কনসার্ন? কোনো কারো কিচ্ছু এসে যায় না, চলছে চলুন। একেবারেই। তবে আমরা কিন্তু আরেকটাও দেখছি, সেটা হচ্ছে বাংলাদেশ এখন যেরকম পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়া কিন্তু যথেষ্টই ভালো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল একটা। সেখানে দাঁড়িয়ে একই সঙ্গে আমেরিকাও কিন্তু ট্রাম্পের যে জয়, তারপরে কিন্তু আমরা দেখেছি যে ইউনিউসকে কিন্তু আমরা দেখছি যে অনেকটাই তারা ব্যাক ফুটে গেছে। সেই নিয়ে আপনারা কি ভাবছেন বা কীভাবে? বাংলাদেশে হচ্ছে এত মানবাধিকার যে আই থিঙ্ক বিগেস্ট ভায়োলেশন ইজ টেকিং ইন বাংলাদেশ। And I'm not only talking about the minorities, even the majority, they are also suffering because of human rights violation. দেখুন, শেখ হাসিনা যতদিন ছিল, অ্যাটলিস্ট ওখানে there was a democracy. Human rights were there.
দেখুন এখন যেটা আছে, একটা তো দেখুন ট্রাম্পের সম্বন্ধে বলা খুব মুশকিল। ইজ এ আনপ্রেডিক্টেবল পারসন, ও কী করবে কী না করবে বলা মুশকিল আছে, বুঝলেন না? এইটা ওয়ার্ল্ড ইজ গোয়িং টু ফেস এ ভেরি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, এ ক্রাইসিস অ্যান্ড আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। ও কবে কী করবে না করবে, ও তো একবার বলেছে, পরিষ্কার বলেছে, আমি ডিক্টেটর হবো, একদিনের জন্যই হোক না কেন আমাকে একদিনের জন্য ডিক্টেটর হতে হবে। এই যদি বিশ্বের মোস্ট পাওয়ারফুল পারসন এই যদি কথা বলে, নো ডাউট হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পারসন অফ দ্য ওয়ার্ল্ড, ও যদি এই কথা বলে তো এটা তো ভয় হয়। ও কী করবে কী না করবে সে আলাদা কথা, কিন্তু এই জন্যে আজকে বাংলাদেশ ইজ ফেসিং এ হিউজ ক্রাইসিস। ইউনুস তো দেখুন একটা কথা বলে আমরা বলা উচিত কি জানি না, ই ইজ বেসিক্যালি এন আমেরিকান সাপোর্টার। কেন আমাদের দেশে নোবেল পিস প্রাইজ কেউ পায় না আনলেস হি সাপোর্টেড বাই দ্য বিগ পাওয়ার্স। তো এটা তো সেই জন্য ও যা আছে সে আছে, ওর কোনো পাওয়ার নেই, কিছু নেই আমাদের নেই। ইটস ভেরি আনফর্চুনেট ফর ইন্ডিয়া। আজকে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস ওয়ার এক্সেলেন্ট during last 20 years during the regime of শেখ হাসিনা। এখন সব একদম টেনশন আছে, বর্ডারে টেনশন আছে, and I think it's very very bad. Now relation between Pakistan and Bangladesh, they are improving. আমি জানি না তুমি দেখেছো কি না দেখেছো, এই কয়েকদিন আগে কাগজে ছিল ওরা they are allowing their ports which never happened. আজকে যদি ports are allowed to have trade with Pakistan, the Bangladeshi ports, there is going to be a major issue. তো এটা যেটা আছে আজকে বললাম আপনি, যেখানে শুধু ন্যাশনাল ইন্টারেস্ট ছাড়া আর কিছু নেই, প্লাস প্রত্যেক দেশ নিজের নিজের সম্বন্ধে ভাবে, বাকিরা জন্মে যায়। তবে এই ইউনাইটেড নেশনস নিয়ে এবং আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইজ যে পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু অনেকটাই সচেতন সাধারণ মানুষেরও হওয়া প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আপনার একটা বই রয়েছে যেখানে আপনি 100 কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স ইউনাইটেড নেশনস নিয়ে আপনি বইটা লিখেছেন। তো সেই বিষয়ে কি বলবেন, এটা দিয়ে মানুষ কতটা উপকৃত হবে? এইটাই হচ্ছে আমাদের অর্গানাইজেশনের মেইন কাজ, মেইন অবজেক্টিভস, সচেতন করা লোকদেরকে। লোকরা এখন বলে রে ইউএন তো কিছুই করছে না, পাচ্ছে না, করতে না, এটা তো একদম ইউএন করে কী লাভ হবে, ও কিছু ওরা ভাবে আরে এইখানে গণ্ডগোল হচ্ছে, ইউএন অ্যাকশন নিচ্ছে না কেন আর্মি পাঠাচ্ছে না মিলে, ওরা ইউএন সম্বন্ধে জানেই না। ইউএনের কোনো নিজের আর্মি মিলিটারি কিছু নেই। আমাদের যে পিস কিপিং ফোর্স আছে দ্যাট ইজ কনসিস্ট অফ দ্য ট্রুপস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, ওরা করে। সেকেন্ডলি ইউএন নিজে তো কিছু করতে পারে না, এটা তো কেউ যদি ভাবে ইউএনই যা চাই করতে পারে, সে তো করতে পারে না। ইউএন তো মুভ করতে গেলে আজকে সিকিউরিটি কাউন্সিলের পারমিশন নিতে হয়, সিকিউরিটি কাউন্সিলে ডিসিশন নিতে পারে। সিকিউরিটি কাউন্সিলে তো এই যে 5টা বড় ভিটো পাওয়ার কান্ট্রি আছে, ওরা যদি না চায় তাহলে ইউএন কী করবে, কিছুই করতে পারে না। সো ইউএন ইজ নট দ্যাট ইন্ডিপেন্ডেন্ট কি ও যা খুশি করতে পারে। সেই জন্যে তাতে কী হয়, লোকরা ইউএনের ইমেজ খারাপ হয়। যখনই আজকে লোকরা বলছে ইউক্রেনে কী করছে ইউএন, কিছুই করছে না। আমাদের ডিফারেন্ট কান্ট্রিজরা ট্রাই করছে, কিন্তু ইউএন করতে বিকাশ করতে পারে না। সেই জন্য সে সচেতন করা খুব দরকার আছে, কিন্তু শুধু সচেতন করলে তো হবে না। আমাদেরকে ইউ উইল হ্যাভ টু মেক 2 things. One, to make the United Nations a democratic body. It is not a democratic body. আজকে ডেমোক্রেটিক বডি মানে হলো আজকে ভোটিং হতে গেলে প্রত্যেক কান্ট্রির একটা ভোট আছে, নিয়ে একটা ভোটিং হলো, ওরা ডিসিশন নিতে পারে। সে আমাদের জেনারেল অ্যাসেম্বলিতে আছে, কিন্তু জেনারেল অ্যাসেম্বলির কোনো পাওয়ার নেই। পাওয়ার আছে শুধু সিকিউরিটি কাউন্সিলের কাছে। সিকিউরিটি কাউন্সিলে 5 জন আছে, ওরা ডিসাইড করলেই হবে, বাকি এটা হবে না। তো এইসবগুলো লোকরা জানে না। ইউএন যা কাজ করেছে, যেখানে দে হ্যাভ বিন ভেরি ভেরি সাকসেসফুল, যেটা নিয়ে আমরা এই রিসেন্টলি যে 24th October অন দ্য ইউএন ডে আমরা সেটা নিয়ে সেমিনার করেছিলাম। যেটা হচ্ছে ওদের সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ইকোনমিক ফিল্ডে ইউএন অনেক কাজ করেছে। আজকে আমাদের বিশ্বে যেটা অনেক লোক জল পায় না, অনেক লোক খাওয়া পায় না, তো ওই সব জায়গাতে ইউএন খুব ভালো কাজ করেছে, এখনও করছে। লাখ লাখ লোকরা আছে যারা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের উপরে ডিপেন্ড করছে, আমাদের ওয়াটার পিউরিফিকেশনের উপরে ওরা কাজ করেছে, হিউম্যান রাইটসের উপরে কাজ করেছে। সেই দিক থেকে ওদের 2টে পার্ট আছে, একটা হচ্ছে ডিফেন্স মিলিটারি পার্ট, সিকিউরিটি পার্ট। ইন দ্য এরিয়া অফ সিকিউরিটি ইউএন হ্যাজ টোটালি ফেল্ড,
as far as the humanitarian work is concerned, they have done miracle. They have done so much work, so much good work. Like even now people are still talking of human rights. Na? আগে তো হিউম্যান রাইটস নিয়ে কেউ কথাই বলতো না, কী হিউম্যান রাইটস আছে, আর ওই হুজ হিউম্যান রাইটস। তো সেটা নিয়ে তো এখন অ্যাটলিস্ট লোকরা একটু বুঝতে পেরেছে, জানতে পেরেছে, সেটা নিয়ে ওরা নাও দে আর কনসাস, দে আর ভেরি অ্যালার্ট অ্যাবাউট দিস থিংস এন্ড অল দ্যাট। আচ্ছা, এই হিউম্যান রাইটস নিয়ে এত কথা, আমরা কিন্তু এই বিষয়টা দেখেছি যে আন্ডার অফ ইউর লিডারশিপ আর ডক্টর কাঞ্চন চক্রবর্তীও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট কাজ করে চলেছেন, মানে মানুষের পাশে সবসময় আছেন। যেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে আমরা জানি যে একটা ক্রাইসিস পিরিয়ড ছিল, এবং কিছুদিন হলো বা বিভিন্ন কিছু ঘটনার ক্ষেত্রে আমরা দেখছি যে সেই ক্রাইসিস পিরিয়ডটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দারুণ কাজ করে চলেছে, কী বলবেন? দেখুন, ইটস এ ভলেন্টারি ওয়ার্ক। ফার্স্ট থিং, you yourself should be conscious of this and should be committed to that. Kanchan is committed to human rights. और पूल सारा प्रोग्राम ही सारा है जो ह्यूमन রাইটসের উপরে, অ্যারাউন্ড হিউম্যান রাইটসের উপরে আছে। আমরা অনেকটা কাজ করি, অন্য এরিয়াতেও কাজ করি, কিন্তু কাঞ্চন শুধু হিউম্যান রাইটস নিয়ে লেগে আছে। খুব ভালো, আর সেটাই খুব দরকার আছে। আর আজকে সেটা আমি বলি যে আজকে পার্টিকুলারলি ইন এ ডেভেলপিং কান্ট্রি হিউম্যান রাইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেইখানে তাতে যদি আজকেও যদি কোনো মিটিং করে, সেমিনার করে, সিম্পোজিয়াম করে, কনফারেন্স করে এটা নিয়ে কথা বলে, তাহলে লোকরা জানতে পারবে, লোকদের মধ্যে একটা কনসাসনেস আসবে কি ঠিক আছে ভাই হিউম্যান রাইটসে এটাও করতে হবে। আদার লোকরা ভাই ইন্ডিভিজুয়াল কী বলে, আমার কী এসে যায়, কী হিউম্যান রাইটস, আমার কী আছে, আমার খেলে পেলেই হলো, আমার তো কিছু টাকা পেলাম, আমি জব চাকরি পেলাম, তাতেই হলো, এটা না। এটা ওদেরকে বোঝাতে হবে এই যে হিউম্যান রাইটস ইজ নট ইজ ইয়োর বিজনেস, নট অনলি মাই বিজনেস, ইট ইজ ইয়োর বিজনেস অলসো। সেই কাজটা কঞ্চন করছে, খুব ভালোই করছে। তবে একটা বিষয়, মানে আমাদের একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে খুব জানতে ইচ্ছা করে আমাদের যে এতগুলো পদ, এতগুলো দায়িত্ব এইভাবে সামলাচ্ছেন, একই সঙ্গে মানবিকতার যে দিক, আমাদের যে মানবিকতার দায়বদ্ধতা, সেটাও এইভাবে সামলাচ্ছেন, মানে কি করে করছেন, এটা কি করে সম্ভব করছেন? এবার একটা কথা বলি, ফ্রম মাই ইয়াং ডেজ, আমার একটা মানুষের যদি ভেতরে কিছু না থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। আমি প্রায় দেখুন প্রায় 17-18 বছর বয়স ছিল সে সময়, হয়তো আই গট ইনটু জার্নালিজম, and by the time I was 20 I socially became active in the international affairs and peace and development. Almost I became volunteer of a peace movement. Shishoma Kintu, peace was very important and all that. All over the world conferences I participate kollam, because that became my first love. Other things including my own profession, business, whatever it is, that all came secondary. তাতে অনেক কিছু মার খেয়েছি, বাড়িতেও গালাগাল খেয়েছি, ফ্যামিলিও বলেছে সব কি আজে বাজে ফালতু কাজ করছো। বাট দেন আজকে আমি কি হতো, যদি আজকে আমার পুরো বিজনেসের জন্যে আমাকে যদি কোথায় যাওয়ার আছে আমি যেতাম না, তার জায়গায় যদি আমার একটা কনফারেন্স অ্যাটেন্ড করা থাকতো ওইখানে চলে যেতাম। তো সেটা একটা যদি ওটা যদি না থাকে তাহলে হয় না। সেই জন্যে আজকে আমি কিছু কাজ করতে পেরেছি, কিন্তু তাতে আমি অনেক লোকের সাপোর্ট পেয়েছি, অনেক লোক আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, কালচার রয়েছে। তো এরকম অনেক লোক আছে যারা বিগিনিং থেকে আমার সঙ্গে ছিল, করেছে আমার সঙ্গে, ওরা মিশে আমরা কাজ করেছি। অ্যান্ড আই গট গুড সাপোর্ট, গুড এনকারেজমেন্ট ফ্রম মাই ফ্রেন্ডস, তার জন্য এগুলো করতে পেরেছি, আদারওয়াইজ করতে পারতাম না। অ্যান্ড দেন ইউ নো আমি ভাবলাম আমি 10টা বই লিখেছি, অ্যান্ড মোস্টলি অন ইউনাইটেড নেশনসের উপরে। এই যে বইয়ের কথা তুমি বললে, যেটা ইউনাইটেড নেশনস 100 পপুলার কোয়েশ্চেন আনসার, এটা দিস ইজ বেসিক্যালি ফর দ্য স্টুডেন্টস, ইয়াং পিপল। আমি বললাম তুমি এই বইটা পড়ো। আচ্ছা, বেসড অন দিস বুক কলকাতায় প্রায় 50টা স্কুলে এর বইয়ের উপরে কোয়েশ্চেন আনসার হয়েছে। সেই জন্য এখানে যত স্কুল কলেজ আছে সবাইও আমাদের ইউএনের সঙ্গে জানে। আমরা যখন ওরা মডেল ইউএন করে ওদের স্কুলে, তো ওরা এখানে আসে জিজ্ঞেস করতে কি এটা কী করে করা যায়, তার একটা গাইডলাইন্স আছে। ওদের সম্বন্ধে আমি ওদেরকে বলি, দে রিকোয়েস্ট আস টু প্রিপেয়ার দেয়ার পেপার্স ফর দ্যাট, কোয়েশ্চেন আনসার ফর দ্যাট। সো সেটা আমরা করি। অবজেক্টিভ একটাই আছে, জাস্ট টু এডুকেট, ইনফর্ম অ্যান্ড এডুকেট পিপুল অ্যাবাউট দ্য ইউনাইটেড নেশনস।
But I'm very happy, I'm fully satisfied. সে যদি even at the cost of my career আমি যদি করে থাকি, I'm happy, I'm very very happy. এখনও করে যাচ্ছি, এই বয়সেও করে যাচ্ছি। I'm 77, হ্যাঁ, কিন্তু এখনও করছি, আর এখনও দিস ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। যারা আসতে চাইছেন, মানুষের পাশে দাঁড়াতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আজকের দিনে কি বলবেন, কি বার্তা থাকবে আপনার? প্রথম, যদি লোকরা আসতে চায়, এর থেকে ভালো জিনিস হতে পারে না। কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে, ইটস নট ইজি টাস্ক। আজকে তোমাকে ফেস করতে হবে রেজিস্ট্যান্স, প্রথম বাড়িতেই ফেস করতে হবে। আরে চাকরি করো, ধান্দা করো, দু পয়সা করো, এইসব কী করছো? আমাদের এখানে অনেক যারা আমার বন্ধুরা যারা আসতো কাজ করতো, ওরা গালাগাল খেত। আমার যে ধরুন একজন ট্রেজারার ছিল, তো মিটিং ফিটিং হতো, আমি ফোন করতাম, আজকে বিকাল 4টে মিটিং আছে, চলে এসো। কাজ ছেড়ে চলে আসতো, ওর বাবা গালাগাল করতো, এই তো সীতারাম শর্মার ফোন এলেই তো আমার এখানে যেতে হয়, কেউ করতে হয়। তো এটা যেটা করতে, কিন্তু যাদের ছিল, যাদের এটা একরকম একটা নেশা হয়ে যায়, which I'll say it's a better নেশা than other intoxications. তো কিন্তু এটা নিয়ে যেটা আছে, unless you have something in you, তাহলে এটা হয় না। কিন্তু আছে আমাদের এখানে স্টেটে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক আছে। ইটস নট দিল্লি and বম্বে where I think money matters. It's not that. এখানে অনেক এখনও আইডিয়ালিজমটা এখনও বেঁচে আছে। লোকরা এখনও ভাবে, দেশের সম্বন্ধে ভাবে, মানুষের সম্বন্ধে ভাবে। অনেক জায়গায় তো অনেক জায়গায় গিয়ে বলে যে কী করছো ওগুলা, এই করছো, কী বোঝেই না কী করছে না করছে এটা নিয়ে। এটা স্টিল আমরা এখানে উই আর লাকি to have society like this, those who are concerned about the country, about the nation, about the people, about the policies, এটা নিয়ে ওরা কথা বলে, চিন্তা করে, এটা itself is a very big thing. সেই জন্য হয়তো আমি করতে পেরেছি, বিকজ আই গট গুড সাপোর্ট ফ্রম হিয়ার। আমি এখন একটা ঠিক করেছি at this age, তো I have prepared, I'm working on it, setting up an institute. এখন ক্যাজুয়ালি নামটা করেছি ট্যাগোর ইনস্টিটিউট অফ পিস ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান স্টাডিজ। অ্যান্ড দেয়ার এটা নিয়ে আমরা দিস ইনস্টিটিউট উইল গিভ ডিপ্লোমা অর দ্য ডিগ্রি অন দ্য ডিফারেন্ট সাবজেক্টস। এটা নিয়ে করবো। এটা yesterday I called a meeting of some colleagues. সুরঞ্জন দাসকে ডেকেছিলাম, ভাইস চ্যান্সেলর। আমার একটা অ্যাডভান্টেজ এটা ছিল কি, আমি ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গলে যে টপ যত থিঙ্ক ট্যাঙ্ক আছে, আই চেয়ার দোজ। লাইক এখানে আমাদের মাকাইজ বলে একটা ইনস্টিটিউট আছে, আই ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্যাট। দিস ইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে প্রায় এরা সব দে ওয়ার অল ফেলোজ দেয়ার, সুরঞ্জন দাস অ্যান্ড শ্রীনিবাস কৃষ্ণন অল দ্যাট। তো আমি সেই যে সুরঞ্জন আমাকে বললো, স্যার আমি আপনাকে ওটা নিয়ে একটা নোট করতে, আপনার সুরঞ্জন প্লিজ স্টপ, আই হ্যাভ টোল্ড ইউ 20 times, ডোন্ট কল মি স্যার। তো বললো, স্যার একটা কথা বলুন, ইন আওয়ার কেস, গভর্নমেন্ট কেস, ওয়ান্স ইউ আর এ স্যার, অলওয়েজ এ স্যার। So I have worked under you. You were paying me the salary for that and all that. So for me, you will always remain sir. You see, আলাদা কথা, but they are good friends. Good friends. এখানে ওয়েস্ট বেঙ্গলের যত গভর্নর এসছেন, পদ্মা নাইডু থেকে শুরু করে, they have all worked with me. In a sense, our association উনি প্যাট্রন ছিলেন সবাই। আজকে all of them, এরা খুব ভালো বন্ধু ছিল। তো আমি এদেরকে মিটিং নিয়ে কালকে একটা মিটিং করেছিলাম, অ্যান্ড টু এটাকে কী করে করা যায়, ইনস্টিটিউটকে কী করে করা যায়। সবাই একটাই কথা বলেছে, সমাজে আপনার তো মাথায় ফিতুর আছে একটা বলে, তো সেই জন্য আপনি করতে পারেন, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড এখন তো এই করবেন, টাকা ফাঁকা কোথেকে পাবেন? আমরা ফার্স্ট 2 years আই টেক দ্য রেসপন্সিবিলিটি। কী করে মোবিলাইজ করবো, কী করবো দেখা যাবে। আর এটা আমি অনেকবার
চ্যালেঞ্জ নিয়েছি, হয়ে গেছে। আমি তো আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইউএন অ্যাসোসিয়েশনের একটা প্লেনারি অ্যাসেম্বলি হয়, মানে যত আমাদের ইউএন অ্যাসোসিয়েশন আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, ওদের কনফারেন্স হয়। ওটা কোনো দিন লাস্ট 60 ইয়ার্সে কোনো দিন কলকাতায় হয়নি। আমি এখানে ডিসাইড করলাম এখানে করবো। আমি সবাই ঘাবড়ে গেলেন যে কী করে করবে, সব ওয়ার্ল্ডের লোক আসবে, টাকার অনেক কিছু আছে। আমরা চলো দেখা যায়, করলাম, স্টার্ট করলাম। 46 কান্ট্রিজ থেকে লোকরা এলো এখানে। অফকোর্স আই গট গুড সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। আমাদের জ্যোতিবাবু তো বহুত লিবারেল ছিলেন, তো আমি যখন এই ডেলিগেশনের লোকদেরকে পাঠাই তো ওরা পারমিশন নেয় ফ্রম দ্য গভর্নমেন্ট, আদারওয়াইজ ওরা যেতে পারে না। মিনিস্টার অফ অ্যাফেয়ার্সে যারা আছে, যতবার আমি কোনো মিনিস্ট্রিকে পাঠিয়েছি ওরা গেছে, জ্যোতিবাবু উইদাউট এনি হেজিটেশন বলতে হ্যাঁ যাও, দেখে এসো, বুঝে এসো, দেখো কী করছে ওরা, কী করছে। আর গিয়ে ওখানে বলবে আমরা কী করছি সেটাও বলবে ওখানে করে, মন্ত্রীদেরকে বলতেন, আমার সামনে বলতেন। বুদ্ধবাবু একটু কী বলবো নাইজার ছিলেন। আমি তো বলতাম মিনিস্টার যাচ্ছে, আমি তো ওর পারমিশন হবে না, তুমি গিয়ে সঙ্গে সঙ্গে বলে দেবে স্যার আমাদের কোনো টাকা লাগবে না, নাহলে যদি টাকা লাগে তাহলে বুদ্ধবাবু বলেন রিজেক্টেড, নো, হবে না। কিন্তু তার বুদ্ধবাবু যাবে, আমরা কী সীতারামজি কী করছেন আপনি, কেন এদেরকে পাঠাচ্ছেন ওখানে? আমরা ভালো তো গিয়ে দেখে আসবে, তো আমাদের দেশের সম্বন্ধে গিয়ে ভালো বলবে ওখানে, ওরাও বুঝবে আমাদের আমরা কী করছি না। তো কিন্তু এই করে ওরা অনেক লোকরা যারা আছে আমাদের সঙ্গে ইনভলভ হলো। হাশিম আব্দুল হালিম, হি ওয়াজ আওয়ার প্রেসিডেন্ট ফর মেনি ইয়ার, ওকে আমি ওয়ার্ল্ড বডির প্রেসিডেন্ট করে দিলাম, অনলি ইন্ডিয়ান টু বিকাম দ্য ওয়ার্ল্ড বডি প্রেসিডেন্ট। তো সে ঠিক আছে, উনি খুব ইন্টারেস্ট নিতেন। এটা ডিপেন্ড করে। আর একটা কথা, আমাদের এখানে খুব বেশি এসব ইউএন বোঝার, ইংরেজি বোঝার মন্ত্রী তো কেউ নেই, 2-4টে লোক ছাড়া। আহমেদ পেতরা যেরকম আছে, কিংবা আগে আমাদের কয়েকজন ছিলেন, আর তো কেউ নেই। আমরা তো রিফিউজি নিয়ে আমরা কাজ করেছি। আমি যখন যেতাম দেখা করতে মন্ত্রীদের সঙ্গে, নিয়ে যেতাম এখানে ইউএনএসসিআর যে বডি আছে ইউনাইটেড নেশনসের, ওদের ডাইরেক্টর ফ্যাক্টরি যেত, ওরা রিফিউজি মিনিস্টার বলছে আই এম এ রিফিউজি। ও আমাদেরকে তাকালো, ডক্টর মাইগা, বললাম মাইগা হাউ কাম ইজ রিফিউজি, মিনিস্টার ইজ ইন্ডিয়া। আমরা হি কেম হিয়ার অ্যাজ এ রিফিউজি লং ব্যাক, নাও হি ইজ নো মোর এ রিফিউজি। সেরকমই একবার ডক্টর কী নাম, জেল সিং আমাদের প্রেসিডেন্ট ছিলেন, তো ওদের সঙ্গে দেখা করতে গেলাম। তো আমার সঙ্গে কমিটি মিটিং মেম্বারদের নিয়ে ডক্টর বি.আর. চক্রবর্তী ওয়াজ আওয়ার রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেক্রেটারি। তো যখন আমি পরিচয় করেছিলাম এই নিয়ে করতে, আমি বললাম স্যার হি ইজ দ্য রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেক্রেটারি। বলা रुकिए, जेल सिंह तो हिंदी थी, কথা বলতো হিন্দি উর্দু। रुकिए, कौन सा महकमा बताया, आपका कौन सा महकमा है? ও বিহার চক্রবর্তী महकमाটা বুঝলো না, ও আমার দিকে তাকালো। আমরা হি ইজ আস্কিং আপনার ডিপার্টমেন্টটা কি এজ এ সেক্রেটারি? হি সেজ আই এম দ্য রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেক্রেটারি। You in West Bengal, you are still having refugee and rehabilitation secretary that we abolished long back in Delhi, in the government of India. আপনার এখানে কি রিফিউজিরা আছে করছেন? আমি একটু এক্সপ্লেন করলাম, উনি একটু এক্সপ্লেন করলেন, বললেন নো আই এম শকড। ওয়াই দ্যাট ওয়াজ 1972-3-4 মিটিং আমি মিট করেছিলাম। হাউ কাম ইউ নট স্টিল হ্যাভ এ ডিপার্টমেন্ট অফ রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন? তো করেছি, অনেক কিছুই করেছি। একেবারেই অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে এতটা পরিমাণ সমৃদ্ধ করার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আবার পরবর্তীকালে দেখা হবে, এরকমই ধরনের আলোচনা হবে, দেশ নিয়ে, রাজ্য নিয়ে, রাষ্ট্র নিয়ে, বিভিন্ন ইউনাইটেড নেশনস নিয়ে বিভিন্ন আলোচনায় থাকবো আমরা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।